হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর বহু অঞ্চলে মানুষ ছোট ছোট গোষ্ঠীতে বসবাস করছিল, তখন ভারতীয় উপমহাদেশে ধীরে ধীরে গড়ে উঠছিল এক অসাধারণ সভ্যতার ভিত্তি। এই ইতিহাস শুধু রাজা রাজদার কাহিনী নয়, এটি মানুষের জ্ঞান, সংস্কৃতি, বিজ্ঞান, দর্শন, কৃষি, বাণিজ্য এবং সভ্যতার দীর্ঘ অভিযাত্রার গল্প। এই যাত্রা শুরু হবে সেই সময় থেকে যখন মানুষের হাতে ছিল শুধু পাথরের তৈরি সরঞ্জাম। তারপর আমরা দেখব কৃষির জন্ম, নগর সভ্যতার উত্থান, মহান সাম্রাজ্য, জ্ঞান বিজ্ঞান, সাহিত্য এবং এমন এক ঐতিহ্য যার প্রভাব আজও বিশ্বের বহু দেশে অনুভূত হয়। প্রাচীন ভারতের ইতিহাসে আমরা দেখব সিন্ধু সভ্যতার পরিকল্পিত নগর, বৈদিক যুগের জ্ঞানচর্চা, মহাজনপদ, মৌর্য সাম্রাজ্যের উত্থান, সম্রাট অশোকের পরিবর্তন, গুপ্ত যুগের স্বর্ণযুগ এবং নালন্দার মতো বিশ্ববিখ্যাত শিক্ষা কেন্দ্র। কিন্তু এত হাজার বছরের ইতিহাস আমরা জানি কিভাবে? যারা তখন বেঁচে ছিলেন তারা তো আজ আমাদের মাঝে নেই। তবুও মাটির নিচে চাপা পড়ে থাকা নিদর্শন, প্রাচীন মুদ্রা, শিলালিপি, মৃৎপাত্র এবং প্রাচীন গ্রন্থ আমাদের সেই অতীতের দরজা খুলে দেয়। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, বৌদ্ধ ও জৈন সাহিত্য, এসব শুধু ধর্মীয় বা সাহিত্যিক গ্রন্থ নয়, এগুলো প্রাচীন সমাজ, সংস্কৃতি ও চিন্তার মূল্যবান ঐতিহাসিক উৎস। তবে ইতিহাসবিদরা এগুলোকে প্রত্নতাত্ত্বিক প্রমাণের সঙ্গে মিলিয়ে বিচার করেন। এই ডকুমেন্টারি সিরিজে আমরা কোনো কল্পকাহিনী নয়, বরং গবেষণা, প্রত্নতত্ত্ব এবং ইতিহাসবিদদের স্বীকৃত তথ্যের ভিত্তিতে প্রাচীন ভারতের দীর্ঘ যাত্রা অনুসরণ করব। চলুন সময়ের পর্দা সরিয়ে প্রবেশ করি হাজার বছরের অতীতে। প্রাচীন ভারতের ইতিহাস জানার আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল লিখিত উৎস। আজ থেকে হাজার হাজার বছর আগে কাগজের ব্যবহার ছিল না। জ্ঞান সংরক্ষণ করা হতো মুখে মুখে, পরে তালপাতা, ভূর্জপত্র এবং অন্যান্য উপকরণে লেখা হতো। সেই কারণেই ভারতের বহু প্রাচীন গ্রন্থ প্রথমে দীর্ঘ সময় ধরে মৌখিকভাবে সংরক্ষিত ছিল, পরে সেগুলো লিখিত রূপ পায়। বেদ, উপনিষদ, ব্রাহ্মণ গ্রন্থ, আরণ্যক, রামায়ণ, মহাভারত, পুরাণ, বৌদ্ধ ত্রিপিটক এবং জৈন আগম, এসব গ্রন্থ শুধু ধর্মীয় বা দার্শনিক রচনা নয়, এগুলোর মধ্যে সেই সময়ের সমাজ, শিক্ষা, পরিবার, কৃষি, রাজনীতি, অর্থনীতি এবং মানুষের চিন্তাধারার অসংখ্য তথ্য লুকিয়ে আছে। তবে ইতিহাসবিদরা কোনো গ্রন্থকে অন্ধভাবে গ্রহণ করেন না। একটি তথ্যকে সত্য হিসেবে মানার আগে তাঁরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শিলালিপি, মুদ্রা এবং অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখেন। এই কারণেই ইতিহাস গবেষণা একটি বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান। প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে বিদেশি ভ্রমণকারীদের বিবরণও অত্যন্ত মূল্যবান। বিভিন্ন সময়ে গ্রিস, চীন এবং অন্যান্য অঞ্চল থেকে বহু পর্যটক, দূত এবং ধর্মীয় ভিক্ষু ভারতবর্ষে এসেছিলেন। তাঁরা এখানে যা দেখেছেন তা নিজেদের ভাষায় লিখে গেছেন। তাঁদের লেখায় আমরা জানতে পারি সেই সময়ের নগর জীবন, শিক্ষা, প্রশাসন, ধর্মীয় আচার, বাণিজ্য, মানুষের পোশাক, খাদ্যাভ্যাস এবং সামাজিক ব্যবস্থা সম্পর্কে। অবশ্যই তাঁদের বিবরণও সবসময় নির্ভুল নয়। অনেক সময় ব্যক্তিগত অভিজ্ঞতা, ভাষাগত সীমাবদ্ধতা কিংবা সাংস্কৃতিক পার্থক্যের কারণে কিছু ভুল বা অতিরঞ্জন থাকতে পারে। তাই ইতিহাসবিদরা বিদেশি বিবরণকেও অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে বিশ্লেষণ করেন। যখন বিভিন্ন উৎস একই তথ্যকে সমর্থন করে, তখন সেই তথ্যের নির্ভরযোগ্যতা আরও বৃদ্ধি পায়। ইতিহাস লেখা কখনোই সহজ কাজ নয়। হাজার হাজার বছরের ব্যবধানে অসংখ্য শহর ধ্বংস হয়েছে, নদীর গতিপথ বদলেছে, যুদ্ধ, অগ্নিকাণ্ড এবং প্রাকৃতিক দুর্যোগে বহু মূল্যবান দলিল নষ্ট হয়ে গেছে। ফলে অতীতের সম্পূর্ণ ছবি আমাদের হাতে নেই। তাই একজন ইতিহাসবিদের কাজ শুধু তথ্য সংগ্রহ করা নয়, বরং বিভিন্ন উৎসের তথ্যকে যাচাই করা, তুলনা করা এবং যুক্তির ভিত্তিতে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা খুঁজে বের করা। নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণা আমাদের ইতিহাস সম্পর্কে নতুন নতুন তথ্য এনে দিচ্ছে। তাই ইতিহাস কোনো স্থির বিষয় নয়, এটি প্রতিনিয়ত নতুন আবিষ্কারের মাধ্যমে আরও সমৃদ্ধ হচ্ছে। এখন আমাদের সামনে খুলে গেছে এক বিস্ময়কর যাত্রার দরজা। আমরা জেনেছি
প্রাচীন ভারতের ইতিহাস কেবল গল্পের ওপর নির্ভর করে গড়ে ওঠেনি, এটি গড়ে উঠেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাচীন গ্রন্থ, শিলালিপি, মুদ্রা, বৈজ্ঞানিক গবেষণা এবং বহু প্রজন্মের ইতিহাসবিদদের নিরলস পরিশ্রমের মাধ্যমে। এবার আমরা সময়ের স্রোতে আরও পেছনে ফিরে যাব। পরিচিত হব সেই ভূখণ্ডের সঙ্গে যেখানে এই অসাধারণ সভ্যতার জন্ম। পাহাড়, নদী, সমভূমি, মরুভূমি এবং সমুদ্র, প্রকৃতির এই বৈচিত্র্য কিভাবে ভারতের ইতিহাস, সমাজ এবং সভ্যতার বিকাশকে প্রভাবিত করেছে, সেটিই হবে আমাদের পরবর্তী অধ্যায়ের বিষয়। আজ যখন আমরা কোনো জাদুঘরে প্রবেশ করি, তখন কাঁচের বাক্সে সাজানো একটি ভাঙা মাটির পাত্র, একটি মরিচা ধরা তামার অস্ত্র কিংবা একটি ছোট্ট মুদ্রাকে সাধারণ বস্তু বলে মনে হতে পারে। কিন্তু একজন ইতিহাসবিদ বা প্রত্নতত্ত্ববিদের কাছে এগুলো অমূল্য সম্পদ। কারণ এই নীরব বস্তুগুলোই হাজার হাজার বছর আগের মানুষের জীবন, সমাজ এবং সংস্কৃতির কথা বলে। একটি মাটির পাত্র থেকে বোঝা যায় মানুষ কিভাবে খাবার সংরক্ষণ করত। একটি লোহার অস্ত্র জানিয়ে দেয় সেই সময়ের প্রযুক্তির উন্নতি। একটি মুদ্রা বলে দেয় কোন রাজা শাসন করতেন, কোন ভাষা ব্যবহৃত হতো, এমনকি সেই সময়ে অন্য দেশের সঙ্গে বাণিজ্য ছিল কিনা। একটি ছোট্ট সিলমোহরও প্রমাণ করতে পারে যে কোনো সভ্যতা সুসংগঠিত প্রশাসন ও বাণিজ্য ব্যবস্থার অধিকারী ছিল। ইতিহাস তাই কেবল বই পড়ে জানা যায় না। ইতিহাসকে বুঝতে হলে প্রতিটি নিদর্শন, প্রতিটি লিপি এবং প্রতিটি আবিষ্কারকে একসঙ্গে বিশ্লেষণ করতে হয়। এই কারণেই ইতিহাসকে অনেকেই বলেন অতীতের নীরব সাক্ষীদের ভাষা পড়ার বিজ্ঞান। প্রাচীন ভারতের ইতিহাস বোঝার জন্য শুধু রাজাদের কাহিনী জানলেই হয় না। যে ভূখণ্ডে এই সভ্যতা গড়ে উঠেছিল সেই প্রকৃতিকেও বুঝতে হয়। উত্তরে হিমালয় পর্বতমালা, পশ্চিমে বিস্তীর্ণ মরুভূমি, উত্তর পশ্চিমে সিন্ধু নদ, উত্তর ও পূর্বে গঙ্গা ব্রহ্মপুত্রের উর্বর সমভূমি, আর দক্ষিণে ভারত মহাসাগর। এই ভৌগোলিক বৈচিত্র্যই ভারতের ইতিহাসকে বিশেষ করে তুলেছে। নদীগুলো শুধু পানির উৎস ছিল না, এগুলো ছিল কৃষি, বাণিজ্য, যোগাযোগ এবং সভ্যতার প্রাণরেখা। পাহাড় দিয়েছে প্রাকৃতিক সুরক্ষা, সমুদ্র খুলে দিয়েছে দূরদেশের সঙ্গে বাণিজ্যের পথ। তাই ইতিহাসের প্রতিটি অধ্যায়ে আমরা দেখব কিভাবে প্রকৃতি মানুষের জীবনকে প্রভাবিত করেছে এবং কিভাবে মানুষ সেই প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে একের পর এক সভ্যতা গড়ে তুলেছে। প্রাচীন ভারত শুধু একটি রাজ্যের ইতিহাস নয়, এটি হাজার বছরের পরিবর্তনের ইতিহাস। এখানে অসংখ্য জনগোষ্ঠী এসেছে, নতুন ভাষার জন্ম হয়েছে, বিভিন্ন ধর্ম ও দর্শনের বিকাশ ঘটেছে, নতুন নতুন রাজ্য গড়ে উঠেছে এবং আবার সময়ের স্রোতে হারিয়েও গেছে। তবু একটি বিষয় অপরিবর্তিত থেকেছে, জ্ঞান অনুসন্ধানের প্রতি মানুষের আকর্ষণ। এই ভূখণ্ডেই জন্ম নিয়েছে উপনিষদের গভীর দর্শন, বৌদ্ধ ও জৈন চিন্তাধারা, গণিত ও জ্যোতির্বিজ্ঞানের অসাধারণ অগ্রগতি এবং বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর কিছু। তাই প্রাচীন ভারতের ইতিহাস শুধু অতীতের স্মৃতি নয়, এটি মানব সভ্যতার বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন আমাদের যাত্রা সত্যিকার অর্থেই শুরু হতে চলেছে। আমরা ধীরে ধীরে ফিরে যাব হাজার হাজার বছর আগে, এমন এক সময় যখন কোনো রাজ্য ছিল না, কোনো শহর ছিল না, এমনকি লেখা ভাষারও অস্তিত্ব ছিল না। মানুষ তখন প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকতে শিখছিল। পাথরের সরঞ্জাম তৈরি করছিল, আগুন ব্যবহার করতে শিখছিল এবং ধীরে ধীরে গড়ে তুলছিল সভ্যতার প্রথম ভিত্তি। আগামী অধ্যায়ে আমরা প্রবেশ করব প্রাগৈতিহাসিক ভারতে। জানো প্রথম মানুষ কখন এই উপমহাদেশে এসেছিল, কিভাবে তারা জীবনযাপন করত, কিভাবে শিকার করত, কিভাবে গুহার দেয়ালে ছবি আঁকত এবং কিভাবে সেই ছোট ছোট পদক্ষেপ একদিন বিশ্বের অন্যতম সমৃদ্ধ সভ্যতার জন্মের পথ তৈরি করেছিল। ইতিহাসের এই দীর্ঘ অভিযাত্রায় আমাদের সঙ্গে থাকুন। কারণ অতীতকে জানলেই বর্তমানকে আরও ভালোভাবে বোঝা যায়, আর বর্তমানকে বুঝতে পারলেই ভবিষ্যৎ গড়ার পথ আরও স্পষ্ট হয়ে ওঠে। ভারতীয় উপমহাদেশের ভূগোল ও প্রাকৃতিক পরিবেশ। কোনো দেশের ইতিহাস বুঝতে হলে প্রথমে তার ভূগোলকে বুঝতে হয়। কারণ মানুষ যেখানে বাস করে, সেই ভূমি, নদী, পাহাড়, বন এবং জলবায়ুই তার জীবনযাত্রা, অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। প্রাচীন ভারতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। হাজার হাজার বছর আগে মানুষ যখন প্রথম এই উপমহাদেশে বস্তি গড়তে শুরু করে, তখন তারা এমন জায়গায় বেছে নিয়েছিল যেখানে ছিল পানীয় জল, উর্বর মাটি,
বনজ সম্পদ এবং নিরাপদ পরিবেশ। এই কারণেই আমরা দেখি বিশ্বের অন্যতম প্রাচীন নগর সভ্যতা গড়ে উঠেছিল নদীর তীরে। ভারতীয় উপমহাদেশের ইতিহাস আসলে প্রকৃতি এবং মানুষের যৌথ যাত্রার ইতিহাস। কোথাও পাহাড় মানুষকে রক্ষা করেছে, কোথাও নদী কৃষিকে সমৃদ্ধ করেছে, আবার কোথাও সমুদ্র খুলে দিয়েছে দূরদেশের সঙ্গে বাণিজ্যের পথ। তাই আজকের এই অধ্যায়ে আমরা জানব সেই ভূখণ্ডের গল্প যার বুকে জন্ম নিয়েছিল বিশ্বের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতা। ভারতীয় উপমহাদেশ বলতে শুধু বর্তমান ভারতের ভূখণ্ডকে বোঝায় না। ইতিহাসের আলোচনায় এই উপমহাদেশের অন্তর্ভুক্ত বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত অঞ্চলগুলো। প্রাচীন যুগে এই বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং জ্ঞানচর্চার আদান প্রদান ছিল। উত্তরে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয়, দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর এবং পূর্বে বঙ্গোপসাগর। এই প্রাকৃতিক সীমারেখা ভারতীয় উপমহাদেশকে একটি স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চল হিসেবে গড়ে তুলেছে। এই ভৌগোলিক বৈশিষ্ট্যই বহু শতাব্দী ধরে এখানকার সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতীয় উপমহাদেশ। কোটি কোটি বছর আগে পৃথিবীর মহাদেশগুলোর অবস্থান আজকের মতো ছিল না। বিজ্ঞানীদের মতে ভারতীয় প্লেট দক্ষিণ গোলার্ধ থেকে ধীরে ধীরে উত্তর দিকে সরে এসে ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই দীর্ঘ প্রক্রিয়ায় সৃষ্টি হয় হিমালয় পর্বতমালা এবং ধীরে ধীরে গড়ে ওঠে আজকের ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক রূপ। এই পরিবর্তন একদিনে ঘটেনি। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর ভেতরের শক্তির প্রভাবে ভূমির আকার বদলেছে, নতুন পাহাড় সৃষ্টি হয়েছে এবং নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। এই ভূতাত্ত্বিক পরিবর্তনই ভবিষ্যতে মানুষের বসবাস এবং সভ্যতার বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। টেকটনিক প্লেট ও উপমহাদেশের সৃষ্টি। হিমালয় শুধু একটি পর্বতমালা নয়, এটি ভারতীয় উপমহাদেশের জীবনের অন্যতম ভিত্তি। এখানকার হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে বহু গুরুত্বপূর্ণ নদী, যা হাজার হাজার বছর ধরে কৃষি, পানীয় জল এবং মানুষের জীবনকে সমৃদ্ধ করেছে। পাশাপাশি হিমালয় উত্তরের শীতল বায়ুর প্রবাহকে অনেকাংশে বাধা দেয় এবং মৌসুমী বায়ুর গতিপথেও প্রভাব ফেলে। ফলে উপমহাদেশে এমন একটি জলবায়ু তৈরি হয়েছে যা কৃষি ও বস্তি স্থাপনের জন্য অত্যন্ত অনুকূল। এই কারণেই ইতিহাসে হিমালয়কে শুধু প্রাকৃতিক প্রাচীর নয়, বরং জীবনদায়ী পর্বতমালা হিসেবেও দেখা হয়। হিমালয়ের উৎস। যেখানে নদী আছে সেখানেই জীবন বিকাশের সম্ভাবনা বেশি। সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র, এই তিন নদী ব্যবস্থা শুধু জল বহন করেনি, বহন করেছে সভ্যতার ধারাও। নদীর পলি জমে সৃষ্টি হয়েছে উর্বর সমভূমি, যেখানে কৃষি সহজ হয়েছে এবং মানুষ স্থায়ী বস্তি গড়ে তুলেছে। নদীপথ ছিল প্রাচীন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। নৌকায় মানুষ পণ্য পরিবহন করত, দূরবর্তী অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত এবং নতুন ধারণা ও সংস্কৃতির আদান প্রদান ঘটত। তাই নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে বহু নগর এবং শক্তিশালী রাজ্য। নদী ও সভ্যতার প্রাণরেখা। এই অধ্যায়ের শুরুতে আমরা দেখলাম ভূগোল কেবল মানচিত্রের বিষয় নয়, এটি ইতিহাসের অন্যতম প্রধান চালিকা শক্তি। পাহাড়, নদী, সমভূমি, মালভূমি এবং সমুদ্র সব মিলিয়েই গড়ে উঠেছে ভারতীয় উপমহাদেশের অনন্য পরিচয়। পরবর্তী অংশে আমরা আরও বিস্তারিতভাবে জানব হিমালয় পর্বতমালা, কারাকোরাম, হিন্দুকুশ এবং উত্তর ভারতের বিস্তীর্ণ সমভূমি সম্পর্কে। আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে এই প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো প্রাচীন ভারতের নিরাপত্তা, কৃষি, বাণিজ্য এবং সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হিমালয়, কারাকোরাম ও উত্তর ভারতের সমভূমি। উত্তরে প্রায় 2,400 কিলোমিটার জুড়ে বিস্তৃত হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালাগুলোর একটি। হিমালয় শব্দটি এসেছে সংস্কৃত হিন্দ অর্থাৎ বরফ এবং আলয়ের অর্থাৎ আবাস অর্থাৎ বরফের আবাস। লক্ষ লক্ষ বছর আগে ভারতীয় প্লেট ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষে এই বিশাল পর্বতমালার সৃষ্টি হয় এবং আজও সেই ভূতাত্ত্বিক প্রক্রিয়া ধীরে ধীরে চলমান। প্রাচীন ভারতের ইতিহাসে হিমালয়ের গুরুত্ব শুধু তার উচ্চতায় নয়। এই পর্বতমালা মধ্য এশিয়া থেকে আসা অত্যন্ত শীতল বায়ুকে অনেকাংশে বাধা দেয়, আবার এখানকার হিমবাহ থেকেই উৎপন্ন হয়েছে সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র সহ নদী।
এসব নদী হাজার বছর ধরে কৃষি, পানীয় জল এবং জনবসতির ভিত্তি তৈরি করেছে। তবে হিমালয় কখনোই সম্পূর্ণ অতিক্রম অযোগ্য ছিল না। বিভিন্ন গিরিপথ দিয়ে মানুষ, বণিক, সন্ন্যাসী ও ভ্রমণকারীরা যাতায়াত করতেন। ফলে এটি একদিকে যেমন প্রাকৃতিক সুরক্ষা দিয়েছে, অন্যদিকে সীমিত পরিসরে সাংস্কৃতিক যোগাযোগের পথও খুলে রেখেছে। হিমালয় প্রাকৃতিক দুর্গ ও জীবনদাতা। হিমালয়ের উত্তর পশ্চিমে রয়েছে কারাকোরাম ও হিন্দুকুশ পর্বতমালা। এই অঞ্চল ছিল দুর্গম, শীতল এবং কঠিন, কিন্তু ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। কারণ এই পর্বতমালার কয়েকটি গিরিপথ, বিশেষ করে খাইবার গিরিপথ, বহু শতাব্দী ধরে মধ্য এশিয়া ও ভারতীয় উপমহাদেশের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই পথ দিয়েই বিভিন্ন সময়ে বণিকরা রেশম, ঘোড়া, মূল্যবান ধাতু ও অন্যান্য পণ্য নিয়ে আসতেন। আবার বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের সেনাবাহিনীও এই পথ ব্যবহার করেছে। ফলে উত্তর পশ্চিম সীমান্ত ছিল একই সঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জের অঞ্চল। প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস বোঝার জন্য এই গিরিপথগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এগুলোর মাধ্যমে শুধু মানুষ নয়, ভাষা, শিল্প, প্রযুক্তি এবং সাংস্কৃতিক ধারণারও আদান প্রদান ঘটেছিল। কারাকোরাম, হিন্দুকুশ ও গিরিপথ, হিমালয়ের দক্ষিণে বিস্তৃত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ উর্বর সমভূমি, ইন্দো-গাঙ্গেয় সমভূমি। হাজার হাজার বছর ধরে নদীর বয়ে আনা পলি এই অঞ্চলকে কৃষির জন্য অত্যন্ত উপযোগী করে তুলেছে। গম, ধান, ডাল ও নানা ধরনের শস্য উৎপাদনের জন্য এই ভূমি ছিল আদর্শ। পর্যাপ্ত খাদ্য উৎপাদনের ফলে মানুষ স্থায়ী বস্তি গড়ে তুলতে পেরেছিল। ধীরে ধীরে গ্রাম থেকে নগর আর নগর থেকে শক্তিশালী রাজ্যের বিকাশ ঘটে। মগধ, কৌশল এবং অন্যান্য বহু প্রাচীন জনপদ এই উর্বর সমভূমির ওপর নির্ভর করেই সমৃদ্ধি লাভ করেছিল। ইতিহাসে বহুবার দেখা যায় যে অঞ্চল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেই অঞ্চল রাজনৈতিকভাবেও শক্তিশালী হয়ে ওঠে। তাই উত্তর ভারতের এই সমভূমি শুধু কৃষির কেন্দ্র নয়, প্রাচীন ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশেরও অন্যতম ভিত্তি। উত্তর ভারতের উর্বর সমভূমি। সিন্ধু নদ, যার ইংরেজি নাম ইন্ডাস, প্রাচীন ভারতের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। এই নদী এবং এর উপনদীগুলোর তীরে গড়ে উঠেছিল বিশ্বের অন্যতম প্রাচীন নগর সভ্যতা, সিন্ধু বা হরপ্পা সভ্যতা। নদীর নিয়মিত জলপ্রবাহ কৃষিকে সমৃদ্ধ করেছিল, আর নদীপথে পণ্য পরিবহন সহজ হওয়ায় বাণিজ্য দ্রুত বিকশিত হয়। পরিকল্পিত নগর, উন্নত নিকাশি ব্যবস্থা, সুসংগঠিত রাস্তা এবং দূরবর্তী অঞ্চলের সঙ্গে বাণিজ্যের প্রমাণ থেকে বোঝা যায় এই সভ্যতা ছিল অত্যন্ত উন্নত। পরবর্তী অধ্যায়ে আমরা সিন্ধু সভ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এখানেই বোঝা যায় একটি নদী কিভাবে একটি সম্পূর্ণ সভ্যতার জন্ম দিতে পারে। সিন্ধু নদ, এক সভ্যতার জন্মভূমি। গঙ্গা নদী ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সমাজে এক অনন্য স্থান অধিকার করে। প্রাচীনকাল থেকেই এই নদীর অববাহিকা ছিল কৃষির জন্য অত্যন্ত উর্বর। ফলে এই অঞ্চলে দ্রুত জনবসতি বৃদ্ধি পায় এবং বহু গুরুত্বপূর্ণ নগর ও রাজ্যের বিকাশ ঘটে। গঙ্গা শুধু অর্থনৈতিক উন্নতির পথই তৈরি করেনি, এটি ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনেও গভীর প্রভাব ফেলেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য মানুষ এই নদীর তীরে বসবাস করেছে, শিক্ষা লাভ করেছে, বাণিজ্য করেছে এবং নতুন নতুন চিন্তার জন্ম দিয়েছে। গঙ্গার অববাহিকাই পরবর্তীকালে প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে, যেখানে বহু শক্তিশালী রাজ্য ও সাম্রাজ্যের উত্থান ঘটেছিল। গঙ্গা, জীবন, কৃষি ও সংস্কৃতির ধারক। ভারতীয় উপমহাদেশের আরেকটি মহৎ নদী হল ব্রহ্মপুত্র। তিব্বতের উচ্চভূমি থেকে উৎপন্ন হয় এই নদী পূর্ব হিমালয় অতিক্রম করে উত্তর পূর্ব ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং পরে গঙ্গার সঙ্গে মিলিত হয়ে বিশ্বের বৃহত্তম বদ্বীপগুলোর একটি গঠন করে। ব্রহ্মপুত্রের জলপ্রবাহ অত্যন্ত শক্তিশালী। বর্ষাকালে এটি বিপুল পরিমাণ পলি বয়ে আনে, যা কৃষিজমিকে উর্বর করে তোলে। যদিও বন্যা অনেক সময় মানুষের জন্য কষ্টের কারণ হয়েছে, তবুও দীর্ঘমেয়াদে এই নদী উত্তর পূর্বাঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য এবং অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র, এই তিন নদী ব্যবস্থা ছাড়া প্রাচীন ভারতের ইতিহাস কল্পনা করা কঠিন। এগুলো শুধু নদী নয়, বরং সভ্যতার ধারক ও বাহক।
ব্রহ্মপুত্র শক্তি, পলি ও জীবন। ভারতীয় উপমহাদেশের পশ্চিমাংশে বিস্তৃত থর মরুভূমি প্রকৃতির এক অনন্য সৃষ্টি। প্রথম দেখায় এটি যেন শুধু বালুর সমুদ্র, কিন্তু ইতিহাসের দৃষ্টিতে থর মরুভূমি ছিল একই সঙ্গে প্রতিবন্ধকতা ও সুযোগের প্রতীক। কম বৃষ্টিপাত, সীমিত পানির উৎস এবং চরম আবহাওয়ার কারণে এখানে বড় আকারের কৃষি ও জনবসতি গড়ে তোলা কঠিন ছিল। তবুও মানুষ এই কঠিন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিল। মরুভূমির পথ ধরে উটের কাফেলায় দূর দূরান্তে বাণিজ্য চলত। লবণ, মশলা, বস্ত্র ও মূল্যবান পাথরের মতো পণ্য এই পথ দিয়ে আদান প্রদান হতো। একই সঙ্গে মরুভূমি অনেক সময় আক্রমণকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াত, কারণ খাদ্য ও পানির অভাব দীর্ঘ অভিযানে সমস্যা সৃষ্টি করত। তাই থর মরুভূমি শুধু একটি শুষ্ক অঞ্চল নয়, এটি প্রাচীন ভারতের অর্থনীতি, প্রতিরক্ষা এবং বাণিজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক উপাদান। থর মরুভূমি, প্রকৃতির কঠিন পরীক্ষা। উত্তরের সমভূমির সম্পূর্ণ ভিন্ন একটি ভূপ্রকৃতি দেখা যায় দক্ষিণ ভারতে। এখানে বিস্তৃত দাক্ষিণাত্য মালভূমি, যা পৃথিবীর অন্যতম প্রাচীন ভূখণ্ডের অংশ বলে বিবেচিত। আগ্নেয় শিলার স্তর দিয়ে গঠিত এই মালভূমির বহু অঞ্চলে পাওয়া যায় উর্বর কালো মাটি, যা তুলা ও অন্যান্য ফসল চাষের জন্য বিশেষ উপযোগী। দাক্ষিণাত্য মালভূমি শুধু কৃষিতেই নয়, খনিজ সম্পদেও সমৃদ্ধ। লোহা, ম্যাঙ্গানিজ, সোনা এবং অন্যান্য খনিজ বহু প্রাচীনকাল থেকেই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ফলে এখানে বিভিন্ন রাজ্য গড়ে ওঠে এবং ধাতু শিল্পেরও বিকাশ ঘটে। উত্তর ভারতের সমভূমির মতো সহজ যাতায়াত এখানে ছিল না। তবুও নদী, পাহাড়ি পথ এবং উপকূলীয় বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ ভারতের নিজস্ব রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশ ঘটেছিল। দাক্ষিণাত্য মালভূমি, প্রাচীন ভূখণ্ডের শক্তি। মধ্য ভারতের বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালা উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক বিভাজন তৈরি করেছে। এই অঞ্চল ঘন বন, পাহাড় এবং নদীতে সমৃদ্ধ। এখান থেকেই উৎপন্ন হয়েছে নর্মদা ও তাপ্তি নদী, যা পশ্চিম দিকে আরব সাগরে গিয়ে মিশেছে। ইতিহাসে এই পর্বতমালা কখনো প্রাকৃতিক বাধা, আবার কখনো যোগাযোগের পথ হিসেবে কাজ করেছে। বিভিন্ন জনগোষ্ঠী এখানে বসবাস করত এবং বনজ সম্পদের ওপর নির্ভর করে জীবনযাপন করত। উত্তর ও দক্ষিণ ভারতের সাংস্কৃতিক পার্থক্য বোঝার ক্ষেত্রে এই ভৌগোলিক অঞ্চল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এই বিভাজন কখনো সম্পূর্ণ বিচ্ছিন্নতা সৃষ্টি করেনি, বরং বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগ বিভিন্ন পথ ধরে অব্যাহত ছিল। বিন্ধ্য ও সাতপুরা, উত্তর ও দক্ষিণের সংযোগভূমি। ভারতের পশ্চিম উপকূলের সমান্তরালে বিস্তৃত পশ্চিমঘাট পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল। এখানে রয়েছে ঘন অরণ্য, অসংখ্য জলপ্রপাত এবং বহু বিরল উদ্ভিদ ও প্রাণী। পশ্চিমঘাট আরব সাগর থেকে আসা মৌসুমি বায়ুকে বাধা দেয়, ফলে এর পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির জল থেকেই উৎপন্ন হয়েছে দক্ষিণ ভারতের বহু নদী। পাহাড়ি অরণ্য কাঠ, ঔষধি উদ্ভিদ এবং বন্যপ্রাণীতে সমৃদ্ধ ছিল। প্রাচীন মানুষ এসব সম্পদের ব্যবহার করে জীবনযাপন করত। পশ্চিমঘাটের পাদদেশে গড়ে ওঠা বন্দরগুলো পরবর্তীকালে আরব, আফ্রিকা এবং রোমান সাম্রাজ্যের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। পশ্চিমঘাট, বৃষ্টি, বন ও বাণিজ্য। পূর্বঘাট পশ্চিমঘাটের তুলনায় অপেক্ষাকৃত নিচু এবং বিচ্ছিন্ন পর্বতমালা। গোদাবরী, কৃষ্ণা, মহানদীর মতো বড় বড় নদী এই পাহাড় কেটে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়েছে। ফলে এখানে বিস্তৃত উর্বর বদ্বীপ অঞ্চল গড়ে উঠেছে। পূর্বঘাট অঞ্চলে কৃষি, মৎস্যচাষ এবং উপকূলীয় বাণিজ্যের বিকাশ ঘটে। এখানকার বন্দরগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রাচীন ভারতের সামুদ্রিক ইতিহাস বুঝতে পূর্বঘাট ও তার নদীগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বঘাট, নদী ও বদ্বীপের ভূমি। ভারতের পশ্চিম ও পূর্ব উপকূলীয় সমভূমি প্রাচীনকাল থেকেই মানুষের জীবন ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। পশ্চিমে কোকন ও মালাবার উপকূল আর পূর্বে কোরোমণ্ডল উপকূল, এই অঞ্চলগুলো ছিল সমুদ্রপথে বাণিজ্যের প্রধান কেন্দ্র। এখানকার প্রাকৃতিক বন্দর থেকে জাহাজ যেত আরব উপদ্বীপ, পূর্ব আফ্রিকা, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে। মশলা, সুতি ও রেশমি বস্ত্র,
মূল্যবান পাথর, হাতির দাঁত এবং ধাতব সামগ্রী রপ্তানি হতো। বিনিময়ে আসত ঘোড়া, বিলাসবহুল পণ্য এবং নতুন প্রযুক্তি। সমুদ্র শুধু বাণিজ্যের পথ নয়, এটি ছিল সংস্কৃতি, ভাষা, ধর্ম এবং শিল্পকলারও সেতুবন্ধন। তাই ভারতের উপকূলীয় অঞ্চলগুলো প্রাচীন বিশ্বের সঙ্গে এই উপমহাদেশকে সংযুক্ত করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল। উপকূলীয় সমভূমি সমুদ্রপথে বিশ্বের সাথে সংযোগ। ভারতীয় উপমহাদেশের দক্ষিণে বিস্তৃত ভারত মহাসাগর শুধু একটি বিশাল জলরাশি নয়, এটি হাজার হাজার বছর ধরে সভ্যতার সংযোগপথ। প্রাচীনকালে স্থলপথে যাত্রা ছিল দীর্ঘ, ব্যয়বহুল এবং অনেক সময় বিপজ্জনক। কিন্তু সমুদ্রপথে একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য বহন করা সম্ভব ছিল। এই কারণেই ভারত মহাসাগর ধীরে ধীরে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। প্রাচীন ভারতের বণিকেরা এই সমুদ্রপথ ব্যবহার করে শ্রীলঙ্কা, আরব উপদ্বীপ, পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতেন। তারা সঙ্গে নিয়ে যেতেন মসলা, সুতি ও রেশমি বস্ত্র, মূল্যবান পাথর, হাতির দাঁত এবং ধাতব সামগ্রী। পরিবর্তে ভারতে আসত ঘোড়া, মুক্তা, উন্নত কারুশিল্প এবং নতুন ধারণা। তাই ভারত মহাসাগরকে শুধু জলরাশি হিসেবে দেখলে ভুল হবে। এটি ছিল প্রাচীন বিশ্বের বিভিন্ন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি, প্রযুক্তি এবং বাণিজ্যের এক বিশাল সেতুবন্ধন। ভারত মহাসাগর, প্রাচীন বিশ্বের সংযোগপথ। ভারতের পশ্চিমে অবস্থিত আরব সাগর প্রাচীন বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ ছিল। মালাবার ও কোকন উপকূলের বন্দরগুলো থেকে জাহাজ আরব উপদ্বীপ, পারস্য উপসাগর এবং পূর্ব আফ্রিকার দিকে যাত্রা করত। মৌসুমী বায়ুর গতিপথ সম্পর্কে জ্ঞান অর্জনের ফলে নাবিকরা বছরের নির্দিষ্ট সময়ে নিরাপদে সমুদ্রযাত্রা করতে পারতেন। পশ্চিম উপকূল বিশেষ করে মশলা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। গোলমরিচ, দারুচিনি, এলাচ এবং অন্যান্য মূল্যবান পণ্য বিদেশে অত্যন্ত চাহিদাসম্পন্ন ছিল। এই বাণিজ্য শুধু অর্থনৈতিক সমৃদ্ধি আনেনি, বরং বিভিন্ন সংস্কৃতি ও মানুষের মধ্যে যোগাযোগও বৃদ্ধি করেছিল। ইতিহাসে আরব সাগর তাই শুধু একটি সমুদ্র নয়, এটি ছিল প্রাচীন ভারতের সমৃদ্ধি ও বৈদেশিক সম্পর্কের অন্যতম ভিত্তি। আরব সাগর, মশলা বাণিজ্যের মহাসড়ক। পূর্বদিকে বিস্তৃত বঙ্গোপসাগর ভারতীয় উপমহাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করেছিল। এই সমুদ্রপথ ধরে ভারতীয় বণিক, নাবিক এবং ধর্মপ্রচারকেরা বহু দূরের দেশে পৌঁছেছিলেন। তাদের মাধ্যমে শুধু পণ্য নয়, ভাষা, লিপি, শিল্প, স্থাপত্য এবং ধর্মীয় চিন্তাধারাও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বঙ্গোপসাগরের উপকূলীয় বন্দরগুলো ছিল বাণিজ্য ও সংস্কৃতির মিলনকেন্দ্র। এখান থেকে সুতি বস্ত্র, ধাতব সামগ্রী এবং নানা ধরনের কারুশিল্প বিদেশে রপ্তানি হতো। একই সঙ্গে বিদেশ থেকেও নানা পণ্য ও নতুন প্রযুক্তি ভারতে আসত। এইভাবে বঙ্গোপসাগর প্রাচীন ভারতকে বৃহত্তর এশিয়ার সঙ্গে যুক্ত করে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক নেটওয়ার্ক গড়ে তুলেছিল। বঙ্গোপসাগর, পূর্বের বিশ্বের দ্বার, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মৌসুমী বায়ুর গুরুত্ব অপরিসীম। প্রতি বছর গ্রীষ্মকালে ভারত মহাসাগর থেকে আর্দ্র বায়ু প্রবাহিত হয়ে উপমহাদেশে প্রবেশ করে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই বর্ষাই হাজার হাজার বছর ধরে কৃষির প্রধান ভিত্তি হয়ে আছে। যদি নিয়মিত বর্ষা হতো, তাহলে কৃষকরা ভালো ফসল ফলাতে পারতেন, খাদ্য উৎপাদন বাড়ত এবং জনসংখ্যা বৃদ্ধি পেত। কিন্তু বর্ষা ব্যর্থ হলে দেখা দিত খাদ্য সংকট, দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক সমস্যা। তাই প্রাচীন মানুষের জীবন প্রকৃতির এই বার্ষিক চক্রের সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিল। মৌসুমী বায়ু শুধু কৃষিকেই নয়, সমুদ্রযাত্রাকেও প্রভাবিত করত। অভিজ্ঞ নাবিকেরা জানতেন কোন ঋতুতে কোন দিকে বাতাস প্রবাহিত হবে। সেই জ্ঞান কাজে লাগিয়েই তাঁরা নিরাপদে দীর্ঘ সমুদ্রযাত্রা সম্পন্ন করতেন। মৌসুমী বায়ু, কৃষি ও বাণিজ্যের প্রাণ, ভারতীয় উপমহাদেশের বনভূমি প্রাচীন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বন থেকে মানুষ কাঠ, ফল, মধু, ঔষধি উদ্ভিদ এবং শিকারযোগ্য প্রাণী সংগ্রহ করত। অনেক জনগোষ্ঠী সম্পূর্ণভাবে বননির্ভর জীবনযাপন করত। একই সঙ্গে বন ছিল অসংখ্য প্রাণীর আবাসস্থল। হাতি, বাঘ, গন্ডার, হরিণ এবং অসংখ্য পাখি এই ভূখণ্ডের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। হাতি শুধু বনের প্রাণী ছিল না, পরবর্তীকালে যুদ্ধ এবং ভারী মাল বহনের ক্ষেত্রেও তার ব্যবহার দেখা যায়।
বন তাই শুধু প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার নয়, এটি প্রাচীন ভারতের অর্থনীতি, সংস্কৃতি এবং পরিবেশের একটি অপরিহার্য অংশ ছিল। বন ও জীববৈচিত্র্য প্রকৃতির অমূল্য সম্পদ। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি হল এর জলবায়ুর বৈচিত্র্য। উত্তরের তুষারাবৃত পর্বত, পশ্চিমের মরুভূমি, মধ্য ভারতের বনভূমি, দক্ষিণের উষ্ণ উপকূল এবং উত্তর পূর্বের অতিবৃষ্টিপ্রবণ অঞ্চল, সব মিলিয়ে এখানে প্রকৃতির এক অসাধারণ বৈচিত্র্য দেখা যায়। এই ভিন্ন ভিন্ন জলবায়ু মানুষের খাদ্যাভ্যাস, পোশাক, বাসস্থান, কৃষি এবং জীবনযাত্রাকে প্রভাবিত করেছে। কোথাও ধান চাষের বিকাশ ঘটেছে, কোথাও গম, আবার কোথাও মশলা ও ফলের উৎপাদন বেড়েছে। এই বৈচিত্র্যই ভারতীয় উপমহাদেশকে অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করেছে। পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো কৃষি, নগর সভ্যতা, বাণিজ্য এবং শক্তিশালী রাজ্যগুলোর উত্থানের ভিত্তি তৈরি করেছিল। মানব সভ্যতার ইতিহাসে কৃষির আবিষ্কার ছিল এক যুগান্তকারী পরিবর্তন। যখন মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের জীবন থেকে ধীরে ধীরে চাষাবাদের দিকে এগিয়ে গেল, তখনই স্থায়ী বস্তি গড়ে ওঠার পথ তৈরি হল। ভারতীয় উপমহাদেশে নদীর তীরে জমে থাকা উর্বর পলি, পর্যাপ্ত পানির উৎস এবং মৌসুমী বৃষ্টিপাত কৃষির জন্য এক আদর্শ পরিবেশ সৃষ্টি করেছিল। প্রথম দিকে মানুষ সহজ যন্ত্র দিয়ে জমি চাষ করত। পরে গৃহপালিত পশুর সাহায্যে কৃষিকাজ আরও উন্নত হয়। ধান, গম, যব, ডাল এবং বিভিন্ন শস্যের উৎপাদন বাড়তে থাকে। খাদ্যের উদ্বৃত্ত তৈরি হওয়ায় সবাইকে আর কৃষিকাজে যুক্ত থাকতে হয়নি। কেউ কারিগর হল, কেউ ব্যবসায়ী, কেউ প্রশাসক, আবার কেউ জ্ঞানচর্চায় নিজেকে নিয়োজিত করল। এভাবেই কৃষি শুধু মানুষের পেট ভরায়নি, এটি সমাজকে আরও সংগঠিত করেছে এবং ভবিষ্যতের নগর সভ্যতা ও রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছে। কৃষি সভ্যতার প্রথম ভিত্তি। যেখানে নদী ছিল, সেখানেই ধীরে ধীরে গড়ে উঠেছে স্থায়ী জনবসতি। আর যেখানে পর্যাপ্ত খাদ্য উৎপাদন হয়েছে, সেখানেই জন্ম নিয়েছে নগর সভ্যতা। সিন্ধু নদীর তীরে হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো পরিকল্পিত নগর তারই উজ্জ্বল উদাহরণ। নদী মানুষকে দিয়েছে পানীয় জল, কৃষির সুযোগ, মাছ, নৌপথ এবং দূরবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগের সুবিধা। নদীর দুই তীরে গড়ে ওঠা বাজারগুলো ধীরে ধীরে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে। এইভাবে একটি ছোট গ্রাম সময়ের সঙ্গে সঙ্গে বড় শহরে রূপ নিয়েছে। ইতিহাসে তাই নদীকে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, বরং সভ্যতার জন্মদাত্রী হিসেবে বিবেচনা করা হয়। নদী নগর সভ্যতার জন্মদাত্রী। প্রাচীন ভারতের অর্থনীতির অন্যতম শক্তি ছিল তার বাণিজ্য। স্থলপথে উট ও ঘোড়ার কাফেলা যেমন দূর দেশে যেত, তেমনি সমুদ্রপথে বড় বড় জাহাজ ভারত মহাসাগর পাড়ি দিত। ভারতের মশলা, সূক্ষ্ম বস্ত্র, মূল্যবান পাথর, ধাতব সামগ্রী এবং হাতির দাঁতের চাহিদা ছিল বিশ্বের বিভিন্ন অঞ্চলে। বাণিজ্যের মাধ্যমে শুধু পণ্য নয়, মানুষের ভাবনা, প্রযুক্তি, ভাষা এবং সংস্কৃতিও এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই যোগাযোগ ভারতীয় উপমহাদেশকে বিশ্বের অন্যান্য প্রাচীন সভ্যতার সঙ্গে যুক্ত করেছিল। তাই প্রাচীন ভারতের ইতিহাসে বাণিজ্য ছিল সমৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়ের অন্যতম প্রধান মাধ্যম। বাণিজ্য, বিশ্বের সঙ্গে ভারতের সংযোগ। ভূগোল শুধু কৃষি বা বাণিজ্যকেই প্রভাবিত করেনি, এটি রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাকেও গভীরভাবে প্রভাবিত করেছে। যে অঞ্চল উর্বর ছিল, সেখানে জনসংখ্যা দ্রুত বেড়েছে এবং শক্তিশালী রাজ্যের উত্থান ঘটেছে। পাহাড়ি অঞ্চল অনেক সময় প্রাকৃতিক প্রতিরক্ষা দিয়েছে, আবার গিরিপথ নিয়ন্ত্রণ করাই অনেক রাজ্যের প্রধান কৌশল ছিল। নদী নিয়ন্ত্রণ মানে ছিল কৃষি ও বাণিজ্য নিয়ন্ত্রণ। আর বন্দর নিয়ন্ত্রণ মানে ছিল আন্তর্জাতিক বাণিজ্যের ওপর কর্তৃত্ব। তাই ইতিহাসে বহু যুদ্ধ শুধু ভূখণ্ডের জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ নদী, গিরিপথ এবং বন্দর দখলের জন্য সংঘটিত হয়েছে। এইভাবে ভূগোল প্রাচীন ভারতের রাজনৈতিক মানচিত্র গঠনে এক নির্ণায়ক ভূমিকা পালন করেছে। ভূগোল ও রাজনীতি, শক্তির ভিত্তি। এখন পর্যন্ত আমরা দেখেছি, ভারতীয় উপমহাদেশের প্রতিটি ভৌগোলিক বৈশিষ্ট্য, হিমালয়, নদী, সমভূমি, মরুভূমি, মালভূমি, বন এবং সমুদ্র, প্রাচীন ভারতের ইতিহাসকে আলাদা আলাদাভাবে প্রভাবিত করেছে। কিন্তু বাস্তবে এরা সবাই একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।
হিমালয় থেকে উৎপন্ন নদী উর্বর সমভূমি সৃষ্টি করেছে। সমভূমি কৃষিকে সমৃদ্ধ করেছে। কৃষি জনসংখ্যা বাড়িয়েছে। জনসংখ্যা নগর ও রাজ্যের জন্ম দিয়েছে। সমুদ্র খুলে দিয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের পথ। আর এই সবকিছু মিলিয়েই গড়ে উঠেছে প্রাচীন ভারতের অসাধারণ সভ্যতা। তাই ইতিহাসকে বুঝতে হলে শুধু রাজা বা যুদ্ধ নয়, প্রকৃতিকেও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ সভ্যতার ভিত্তি গড়ে ওঠে মানুষের পরিশ্রম এবং প্রকৃতির আশীর্বাদের মিলিত প্রভাবে। ভূগোলই ইতিহাসের ভিত্তি। ভারতীয় উপমহাদেশের ভূগোলকে জানার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কেন এই অঞ্চল হাজার হাজার বছর ধরে মানুষের বসবাস, কৃষি, বাণিজ্য এবং সভ্যতার বিকাশের জন্য এত উপযোগী ছিল। প্রকৃতি এই ভূমিকে দিয়েছে নদী, উর্বর মাটি, পাহাড়, বন এবং সমুদ্র। আর মানুষ তার জ্ঞান, পরিশ্রম ও উদ্ভাবনী শক্তি দিয়ে এই সম্পদকে কাজে লাগিয়ে এক সমৃদ্ধ সভ্যতা গড়ে তুলেছে। কিন্তু এই কাহিনীর শুরু আরও অনেক আগে। এমন এক সময়ে যখন কোনো রাজা ছিল না, কোনো নগর ছিল না, এমনকি চাষাবাদও শুরু হয়নি। মানুষ তখন ছোট ছোট দলে বিভক্ত হয়ে শিকার করত, ফলমূল সংগ্রহ করত এবং প্রকৃতির ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব সেই সুদূর অতীতে, প্রাগৈতিহাসিক ভারত। জানো প্রথম মানুষ কখন এই উপমহাদেশে আসে, কিভাবে তারা বেঁচে থাকত, কী ধরনের সরঞ্জাম ব্যবহার করত এবং কিভাবে তাদের ছোট ছোট উদ্ভাবন ভবিষ্যতের মহৎ সভ্যতার ভিত্তি স্থাপন করেছিল। আমাদের সঙ্গে থাকুন ইতিহাসের এই দীর্ঘ অভিযাত্রায়।